গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো থাকার চেষ্টা করছি। গতকাল ভিডিও দিয়ে দিই, একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম। আর বেশ কয়েকদিন ধরেই আমার ব্লগটা খুব একটা ভালো আসছিল না, আমি মন দিয়ে ব্লগ করতে পারছিলাম না, কেমন একটা খাপছাড়া ছিল। তো এইবারে আসি কালকের কমিউনিটি পোস্টের কথা। কালকের কমিউনিটি পোস্টে আমি বলেছি আজকে কোনো ভিডিও দিতে পারবো না, মানসিক অবস্থা খুব খারাপ, মন মেজাজ ভালো না, সেই কারণে আজকে কোনো ভিডিও আসবে। এইবারে আসি আসল কথা, মানসিক অবস্থা কেন খারাপ। একটু ব্যাকে যেতে হবে কথাটা বলার জন্য। 2021 সালে আমার বিয়ে হয়, 2 ফেব্রুয়ারি। 2021 সালেই মায়ের ক্যান্সার ধরা পড়ে। বিয়ের পর, বিয়ের আগেই হয়েছিল, আমরা সেটা কেউ বুঝতে পারিনি, ইভেন মাও নিজেও বোঝেনি। বিয়ের এক সপ্তাহ আগে গলার এই জায়গাটা খুলে দিয়েছি, যেহেতু শীতকাল ছিল। আর একটা বিয়ে বাড়ির ঝুঁকি, তোমরা জানোই কতটা পরিমাণে ঝুঁকি থাকে। তো আমরা ভেবেছিলাম হয়তো ঠান্ডা গরমে গ্ল্যান্ড খুলেছে। সেই মুহূর্তে মাকে ডাক্তার দেখাতে বলা হয়েছিল, কিন্তু মা বলেছে যে নাকি বিয়ের কাজ বাজগুলো সব মিটুক তারপর যাবে। তো সেই কথা মতো অষ্টমঙ্গলা মিটলো। অষ্টমঙ্গলা মেটার পরেই মা গেল ডাক্তারের কাছে। প্রথমে সন্দেহ করলো বোন নিয়ে, বেশ কিছুদিন ট্রিটমেন্ট চললো, তারপরেই ধরা পড়লো, এফএনএসি করে ধরা পড়লো ক্যান্সার, স্টেজ 4 ওভারিয়ান ক্যান্সার। মাথায় তো একদম আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা, মানে বুঝতেই পারছো, সদ্য বিয়ে হয়েছে তার মধ্যে এরকম একটা ব্যাপার। আর এমনই পর্যায়ে পৌঁছে গিয়েছিল, মানে ডাক্তার বলে দিয়েছিল 4 থেকে 6 মাস ম্যাক্সিমাম। তারপরে আমরা অনেক মানে টাকার মনে টাকা, একদম আমরা টাকার দিকে তাকাই। তো আমরা সেই সব দিকে একদম তাকাইনি। আমাদের যতটা আমাদের মধ্যে রয়েছে তার অনেক বাইরে গিয়েও আমরা চেষ্টা করেছি। একটা ভালো জায়গায় সিএনসিআই, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার হসপিটাল, সেখানেই মা ট্রিটমেন্ট শুরু হয়। সেখানে প্রথম দিকে কোনো গ্যারান্টি দিতে পারিনি, বলেছিল কেউ দিচ্ছি, দেখা যাক। যেহেতু সেটা এই পর্যন্ত ছড়িয়ে গেছে, দেখা যাক কী হয়। ভগবানের আশীর্বাদে, ডাক্তারদের চেষ্টায় সেইবারের মতন সব ঠিকঠাক হয়ে যায়। মা সুস্থ হয়ে ওঠে, টিউমারটা খুব ছোট অবস্থায় চলে আসে, সেটার অতি হয়। তারপরে বেশ কিছুদিন ট্রিটমেন্ট চললো, তারপর থেকে আস্তে 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 একদম ব্যাক টু নর্মাল লাইফ। 2.5 বছর হলো পুরো মায়ের অতি হয়েছে। আর বেশ কিছুদিন ধরেই তোমরা শুনছিলে চেক আপ রয়েছে, টেস্ট রয়েছে, 3 মাস পর পর চেক আপে থাকতে হতো। একটা ব্লাড টেস্ট হতো CO125, সেটা নর্মাল লেভেল 35, তার উপরে উঠে গেলে ভয়। ঠিকঠাক ছিল, গত 3 মাস আগেও CA125-এর রিপোর্ট ভালো ছিল, কিন্তু এইবারে টেস্ট করতে দিল, এইবারটা খারাপ। ও 35 নর্মাল, সেখানে মায়ের এইবার এসেছে 75 প্লাস। এই জায়গাটা দিয়ে একটা ছোট্ট, খুবই ছোট্ট, দেশলাই কাঠির বারুদ যেমন হয় ঠিক সেই সাইজের একটা মেটাস্টিক টিউমার পাওয়া গেছে। মানে 2.5 বছরের মাথায় ক্যান্সার আবার ফিরে এলো। বায়োপসি তো করা হয়েছে, তারপরে ডাক্তার ডিসিশন নেবেন কী অবস্থা। তবে ডাক্তার বলেছেন ভয়ের তেমন কিছু নেই, যেহেতু 6 মাস কিংবা 1 বছরের মধ্যে এটা আসেনি, 2.5 বছর পর এসছে। আর খুব ছোট, কারণ আমরা তো ট্রিটমেন্টের মধ্যেই ছিলাম, তো যার জন্য আর কি খুব ছোটোতেই জিনিসটা ধরা গিয়েছে। আর মার শারীরিক কোনো প্রবলেম নেই, বরং ওয়েট গেইন হয়েছে। মার যখন এটা প্রথম ধরা পড়ে তখন মার ওয়েট ছিল 28 কেজি, সেই থেকে এখন 45 কেজি ওয়েট। আর খাওয়া দাওয়া নর্মাল। যখন ধরা পড়েছিল তখন কিচ্ছু খেতে পারতো না, রক্তগুলো পুরো জল হয়ে যেত, ফ্লুইডগুলো। পেট এইরকম মানে প্রেগনেন্ট মহিলাদের মতন পেট ফুলে থাকতো। সেই অবস্থা থেকে রিকভার করেছে। এখন যাই হোক আবার ধরা পড়লো। 80% মানুষদের এটা ফিরে আসে,
এখন ডক্টর বলছেন তেমন কিছু ভয়ের চিন্তাভাবনার বিষয় নেই। বায়োপসি রিপোর্টটা আসলে উনি ডিসিশন নেবেন কটাকে কেমো দিতে হবে, কেমো দিয়েই জিনিসটা নির্মূল হয়ে যাবে, আর ওটি করার কোনো প্রয়োজন পড়বে না, যেটা উনি বললেন। ওনার ওপর আমাদের যথেষ্ট ভরসা আছে, উনি ভগবানের মতন আমাদের কাছে এসেছিলেন, বাকিটা ভগবানের ওপর ছেড়ে দিয়েছি। হ্যাঁ, একটা দুশ্চিন্তা তো থাকেই। আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিলাম। আগের যা দিনগুলো দেখেছি, মায়ের শারীরিক কষ্ট, ভরা লকডাউন, সেকেন্ড লকডাউনের সময় এটা হয়েছে, ভরা লকডাউন, টাকা পয়সা নেই, একটা গরিব ঘরের একটা ফ্যামিলির বিয়ে বাবার একার উপর দিয়ে গেছে। আমার কিছু সেভিংস ছিল, সেই দিয়ে আমি কিছুটা করেছি, প্লাস বাবা, এছাড়া আদার্স কেউ কখনো আমরা কারোর কাছে চাইও নি বা কেউ সেই জিনিসটা হেল্প করেনি, প্রয়োজন করেনি। আর আমার শ্বশুরবাড়ির কোনো ডিমান্ডও ছিল না, সব বিয়েটা ভালো মতোই মিটেছিল। কিন্তু তার পরপরই তো এইরকম একটা রোগ, আর মানে বোঝোই তোমরা এইরকম রোগের পিছনে কতটা টাকা খরচা হয়, লাখ লাখ টাকা বেরিয়ে গেছে। পাশে কেউ ছিল না, কোনো আত্মীয় নয়। আমার মায়ের নিজের ভাই আছে, দাদা, তাদের ছেলে মেয়েরা আছে, বাবার দিককার আছে, হ্যাঁ পিসি জ্যাঠা সবাই আছে, সবাই আছে, কিন্তু আজ থেকেও তারা নেই। প্রথমেই মার যখন শরীর খারাপ হলো, ডাক্তার বলে দিয়েছিল যে বাঁচবে না, তখন তারা সবাই ছিল, কারণ ওই যে বাঁচবে না, বাঁচবে না, সেই জন্য ছিল। কিন্তু যখন তারা জানতে পারলো এরকম একটা রোগ আর আমরা ট্রিটমেন্ট করাবো, আমরা কেন ছাড়বো বলো তো? হ্যাঁ ঠিক আছে, সে চলে যাক, এইভাবে ছেড়ে দেওয়া যায় কোনো মানুষকে? ভগবান রোগ দিয়েছে, হেরে গেলে তো চলবে না বলো, ফাইট করতে হবে, রোগের এগেনস্টে ফাইট করতে হবে, সেটাই আমরা করেছি, আর তাতেই আমরা সাকসেস হয়েছি। অবশ্যই ভগবানের আশীর্বাদ, অবশ্যই পরিমাণে ভগবানের আশীর্বাদ আর ডাক্তারদের জন্য। কিন্তু তারা যখন দেখলো যে আমরা চেষ্টা করছি, প্রচুর টাকা যাচ্ছে, তখন থেকে তারা আর কেউ পাশেনি। স্টিল নাও আড়াই বছর ভুল বলছি, 3 বছর, আমার বিয়ের পরপরই তো জিনিসটা হয়েছিল, 3 বছর একটা কেউ খোঁজ নেয়নি যে সে কেমন আছে। না বাবার দিককার বাদ দিলাম, যে না তাদের ভাই বউ বাদ দিলাম, মায়ের দিককার, মায়ের নিজের রক্ত, মায়ের দাদা বা তার ফ্যামিলির কেউ আজ পর্যন্ত খোঁজ নেয়নি যে তারা কেমন আছে। তো সেই কারণে আমি তাদেরকে আমার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি। আমার কাছে আমার মা বাবা সবার আগে, তারা নয়। তারা যদি সেই ব্যবহারটা রাখতো, আমরাও করতাম। আমার মা বাবা প্রচুর করেছে, বলতে গেলে লম্বা একটা ফিলিস্তিন হয়ে যাবে, সেসব কথা আমি যেতে চাই না। প্রচুর করেছে তারা, সেগুলো আমি নিজের চোখে দেখেছি তারা কতটা কী করেছে। কিন্তু যখন আমার মায়ের প্রবলেম হলো, বাবার পাশে দাঁড়ানোর মতন কেউ ছিল না। ভাগ্য করে একটা শ্বশুরবাড়ি পেয়েছি। আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড এতটা সাপোর্টিভ বলে বোঝাতে পারবো না। প্রথম থেকে তারা, সেই সময় থেকে তারা বিভিন্ন রকমভাবে ফিনান্সিয়ালি, মেন্টালি, ফিজিক্যালি সব দিক থেকে তারা পাশে দাঁড়িয়েছে। ইভেন এইবারও যে ধরা পড়লো জিনিসটা, কালকে যখন আমি শুনছিলাম, বেশ কিছুদিন ধরে আমার মনটা বড্ড খুব ডাকছিল, কী হবে বড্ড খুব ডাকছিল। কালকে যখন বললো হাজব্যান্ড ফোন করে এইরকম ব্যাপার, আমি রান্না করছিলাম, রান্না করতে করতে আমি অঝরে কাটছি। আমার শ্বশুরমশাই এসে বলছে কাটছিস কেন? বললাম এই ব্যাপার হয়েছে। বলে কাট দিল, সব ঠিক হয়ে যাবে। যখন ওই সিচুয়েশান থেকে বেরিয়ে এসছে, এই সিচুয়েশানও কিচ্ছু হবে না। হাজব্যান্ডও আমাকে একটাই কথা বললো, কাটলে কি হবে, মনে জোর রাখতে হবে। ওই সময় আমরা বেরিয়ে এসেছি, এই সময় তো আমরা পারবো। সেই সময় যা সময় গেছে, হাতে পয়সা নেই, আমি প্রেগনেন্ট, আমার করোনা হলো, হাসপাতালে মাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতেই সেই সময় আমার করোনা হয়ে গেছিলো, মারও করোনা হয়েছিল। আমার করোনা হয়েছে, আমি মাকে বলেছি, তুমি বাবাকে বলেছি বা বাড়ির সবাইকে বলেছি, মাকে জানাবে না। এদিকে মার পজিটিভ বেরিয়ে গেছে, তারা কেউ আমাকে জানায়নি, আমার বাবা, হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই, পিসি, আমার পিসি নয়, পিসি শাশুড়ি, সবাই আমার সাথে নর্মাল, একদম নর্মাল বিহেভ করছে। তারা আমাকে প্রত্যেকটা মানুষ, এরা প্রত্যেকেই আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে, মেন্টালি, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি, সব কিছুর দিক থেকে। আজকে যদি এই মানুষগুলো আমার বাবার পাশে, আমার পাশে না দাঁড়াতো না, আমার মাকে হয়তো আমরা আর ফিরে পেতাম না, সেই সময় হারিয়ে ফেলতাম। তবে কালকে এই জিনিসটা শোনার পর আমি প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিলাম যে আবার সেই দিনগুলো। তারপরে
মানে কালকে খাইও নি, আমি ঠিক করে খাইও নি, প্রচণ্ড কান্নাকাটি করছিলাম। মাকে দেখলাম, মা জেনে গেছে। সকালবেলা দুপুরবেলায় মা বাড়ি এসছে 3টের দিকে, তখন মার সাথে কথা বলার সাহস হয়নি। রাত্রিবেলা বাড়ি গেছি, মার সাথে কথা বললাম, দেখি মা নর্মাল। মা বলছে আবার ফিরে আসলো, ও ঠিক আছে। তারপর ডাক্তারের কথা শুনলাম, ডাক্তার কি বললো, হাজব্যান্ড শ্বশুরমশাই ভীষণ পরিমাণে মেন্টাল সাপোর্টটা দিল। তারপরে আমিও ভেবে দেখলাম যে না, কান্নাকাটি করলে তো হবে না, এই সিচুয়েশনে যদি এখন কান্নাকাটি করে আমি অসুস্থ হয়ে যাই তখন মার ট্রিটমেন্টটা আটকে যাবে, প্লাস আমার মেয়েটা রয়েছে। অনেক চিন্তা ভাবনা করে যে ঠিক আছে দেখে নেবো, ওই সিচুয়েশন থেকে যখন আমরা লড়ে এসেছি এটা থেকেও হয়ে যাবে, কষ্ট হবে, আবার যুদ্ধ করতে হবে, কিন্তু হয়ে যাবে। ফ্যানের আওয়াজ আসছে, একটু ইগনোর করো, গরমে ফ্যান ছাড়া বসতে পারছি। এই হলো ব্যাপার। তোমরা প্লিজ প্রে করো যেন সব ঠিকঠাক হয়ে যায়। আর আমার ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করো, অনেকেই আছে ভিডিও ফুল ওয়াচ করো না, ওতে ভিডিওর ক্ষতি হয়। ভিডিওটা সবাই দেখো, প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, আমি যেন দাঁড়াতে পারি, আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি। কারণ আমার সিচুয়েশান তোমরা বুঝতে পারছো, আমি কখনো না বলিনি যে আমার মায়ের কী হয়েছে, আজকে আমি বললাম। আমার সিচুয়েশান তোমরা বুঝতে পারছো কী অবস্থা আমার। বাইরে বেরিয়ে চাকরি করা আমার পক্ষে সম্ভব নয়, আমার মেয়েটাকে দেখার কেউ নেই, যার জন্য বেরোনো তার জন্য তারই কেউ থাকবে না, আর বেরোবো তাকে আমি দেখতে পারবো না। ওই জন্য এটাই আমার কাছে বেস্ট অপশান মনে হয়েছে, ইউটিউবটা, সেটাই আমি করছি। প্রথম দিকে যেন তো অনেক কিছু জানতাম না, রিসেন্ট 2-3 মাস পর, এই 2-3 মাস আগে আমি এসইও এই ব্যাপারগুলো জেনেছি, 3 মাসও হয়নি। জানি না এই চ্যানেলটা আমার কতটাকে আমি গ্রো করতে পারবো, আমার হাতে আর 2 থেকে 3 মাস সময় আছে। যদি এটা গ্রো করতে আমি নাও পারি, আমি আবার নতুন করে একটা চ্যানেল খুলবো, কারণ আমার কাছে কোনো অপশান নেই, আর আমাকে দাঁড়াতেই হবে আমার ফ্যামিলির জন্য, আমার বাচ্চাটার জন্য। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, ভিডিওটা ফুল ওয়াচ করো, আর ভিডিওগুলো প্রচুর 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 শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন আমার মা সুস্থ হয়ে যায়, আবার একটা সুস্থ স্বাভাবিক জীবনে যেন ফিরে আসে, আমি যেন মাতৃহারা না হই, প্লিজ। ভাবছি আবার সেই জার্নি, আগে তো আমি যেতাম, হাজব্যান্ড, আমি, বাবা যেতাম, আমার শ্বশুরমশাইও গেছে বেশ কিছুবার, অনেকবারই গেছে। 7 মাস পর্যন্ত আমি, বাবা আর হাজব্যান্ড দৌড়াদৌড়ি করেছি, মেয়েকে তখন ক্যারি করছিলাম 7 মাসে। 7 মাস পরে যেই 8 মাস পড়লো তখন আর আমি যেতাম না, আমার শ্বশুরমশাই যেত, হাজব্যান্ডও খুব একটা ছুটি পেত না, তখন আমার শ্বশুরমশাই আর বাবাই যেত। আর এখন তো আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, আর শ্বশুরমশাইও যদি চলে যায়, দোকান, মেয়ে, সংসার আমি পারবো না দেখতে, সেই কারণে বাবা আর হাজব্যান্ডকেই আবার সেই দৌড়াদৌড়িটা করতে হবে। আমি যতটা পারবো তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আমি ওখানে যাচ্ছি না, হসপিটালে কী হচ্ছে না হচ্ছে আমি তোমাদের দেখাতে পারবো না, শেয়ার করতে পারবো, কী হলো না হলো সব কিছু আপডেটগুলো দিতে থাকবো। তোমরা প্লিজ পাশে থেকো, একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, প্লিজ তোমরা পাশে থেকো, একটু ভালোবাসা থেকো। চলো আজকের মতন এখানেই টাটা, আজকে আর কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না, আজকে এই কথাগুলো তোমাদের বললাম। ব্লগ রেডি আছে জানো তো, কালকেও ব্লগ রেডি ছিল, কিন্তু এডিট করতে আর মন চাইছিল না। চলো আজকের মতন এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমাদের জন্য প্রে করো, আমরা যেন এই ঝড়টাও কাটিয়ে উঠতে পারি। কাল থেকে আবার ডেইলি লাইফস্টাইল ব্লগ দেবো, প্লিজ একটু পাশে আর প্রে করো যেন আমার মা সুস্থ হয়ে যায়। টাটা।